1925 সালে পার্সি ফসিস্ট নামে একজন ব্রিটিশ এক্সপ্লোরার অ্যামাজন রেন ফরেস্টে একটি এমন শহরের খোঁজে বেরিয়েছিলেন। বলা হয় সেই শহর নাকি পুরো সোনা দিয়ে তৈরি এবং এর রাজা রোজ সোনার পাউডার দিয়ে স্নান করত। কিন্তু ওই দিন পার্সি ফসিস্ট নিজের ক্যাম্প থেকে বেরিয়ে তো ছিলেন, কিন্তু তারপর কোনোদিনও পুনরায় ফিরে আসেননি। বঙ্কিওর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, অ্যামাজন রেন ফরেস্ট হলো দুনিয়ার সবচেয়ে বড় রেন ফরেস্ট। আশ্চর্যজনকভাবে এটি 8টি দেশে বিস্তৃত। এর এরিয়া হলো 70 লক্ষ স্কোয়ার কিলোমিটার। এত বড় এরিয়া ভারতের মতো 2টি দেশ এবং ইউনাইটেড কিংডমের মতো 28টি দেশ ফিট হয়ে যাবে। যেমন সমুদ্রের বিশাল বড় অংশ এখনও আমরা এক্সপ্লোর করতে পারিনি, তেমনি অ্যামাজন রেন ফরেস্টের বিশাল একটি অংশ এখনও পর্যন্ত মানুষের নাগালের অনেক দূরে। এখানে গাছপালা, পশুপাখি এবং পোকামাকড়ের এমন প্রজাতি রয়েছে যার মধ্যে এখনও মাত্র শুধু 10% জানা গিয়েছে। প্রত্যেক দিন এখানে নতুন নতুন প্রজাতি ডিসকভার করা হয়। অ্যামাজন রেন ফরেস্টে আনুমানিক 40,000 কোটি বৃক্ষ রয়েছে, আর এই কারণে একে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে। পুরো দুনিয়াতে যত অক্সিজেন রয়েছে তার 20% কেবল অ্যামাজন রেন ফরেস্ট থেকে রিলিজ হয়। একটি এস্টিমেট অনুযায়ী অ্যামাজন রেন ফরেস্টে প্রায় 20 লাখ লোক বসবাস করে। বাইরের দুনিয়ার সঙ্গে যাদের কোনো কানেকশন নেই, কেননা অ্যামাজনের অনেকটাই অংশ এখনও আনএক্সপ্লোরেড রয়েছে। সুতরাং অরণ্যের এই চাদরের নিচে যা কিছু লুকিয়ে রয়েছে সেগুলি এখনও দুনিয়ার কাছে অসাবধানকারী মামলা হয়ে আছে। অ্যামাজনের জঙ্গলে এমনই কিছু অদ্ভুত রহস্যের ব্যাপারে আজ আমরা জানব। কিছু কিছু তো সলভ করা হয়েছে, কিন্তু অনেকগুলি এখনও পর্যন্ত বিজ্ঞানেরও নাগালের বাইরে। সবার প্রথমে কথা বলা যাক সিটি অফ গোল্ডের ব্যাপারে। অ্যামাজন ফরেস্টের সবচেয়ে বড় রহস্য হলো এখানকার সিটি অফ গোল্ড, যাকে এলডোরাডো বলা হয় থেকে কোনো এক সময় এখানে একটি এমন শহর ছিল যা সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি করা হয়েছিল, আর এখানকার রাজা দৈনিক সোনার পাউডার দিয়ে স্নান করে তা অ্যামাজন নদীতে ভাসিয়ে দিত। 16th সেঞ্চুরিতে ইউরোপিয়ান সাউথ আমেরিকাতে এসেছিল, যেখানে অ্যামাজন ফরেস্ট ছিল। তারা নিজের সঙ্গে অনেক সেনাবাহিনী নিয়ে এই এরিয়াতে দখল করতে এসেছিল। এখানে ওদের লড়াই এখানকার লোকাল লোকদের সঙ্গে হয়, যারা এখানে আগে থেকে নিজেদের সাম্রাজ্য বানিয়েছিল। ইউরোপিয়ানরা তাদের তৈরি করা শহরে কবজা করে নেয় এবং 16th সেঞ্চুরির শেষে তারা খবর পায় যে অ্যামাজন ফরেস্টের গভীরে একটি এমন শহর রয়েছে যা সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি। আর এখানে ইউরোপিয়ানরা এই এলডোরাডো শহরের সন্ধান শুরু করে দেয়। সম্পূর্ণ অ্যামাজন ফরেস্ট খোঁজার পর তারা এখানকার অনেক আদিবাসী সন্ধান তো পায়, কিন্তু যে শহরের তারা সন্ধান করছিল তা মেলেনি। কিন্তু অবশ্যই তারা অনেকগুলো সোনা পেয়ে যায়। পরবর্তী 200 বছর অবধি সন্ধান জারি রাখার পর শেষ পর্যন্ত এলডোরাডোকে মিথ ডিক্লেয়ার করা হয়। এরপর 19th সেঞ্চুরিতে পার্সি ফসিস্ট নামে একজন ব্রিটিশ এক্সপ্লোরার এলডোরাডোকে আরও একবার খোঁজার সিদ্ধান্ত নেয়। তিনি অ্যামাজনে মোট 8টি অভিযান চালায়, কিন্তু এই সময় এলডোরাডো তো দূরের কথা, অন্য শহরও তিনি খুঁজে পায়নি, যার কথা ইউরোপিয়ানরা করেছিল। অভিযান চলাকালীন তার সঙ্গে শেষবার যোগাযোগ হয়েছিল যখন তিনি অ্যামাজনের মাঝখানে ছিলেন। এরপর তিনি সন্ধানে বেরিয়ে পড়েন আর কখনো ফিরে আসেননি। এটি ছিল 1925-এর 29শে মে, এবং যে জায়গা থেকে তিনি হারিয়ে যান তা ব্রাজিলের স্টেট ম্যাটো গ্রাসো ছিল। ওনাকে কয়েক মাস ধরে খোঁজা হয়েছিল, কিন্তু না পার্সি ফসিস্টকে পাওয়া যায়, না তার ডেড বডিকে। সায়েন্টিফিক কমিউনিটির মতে এই জায়গা মানুষের বসবাস উপযোগী নয়, তাই এখানে কোনো শহর বা ভিলেজ বাস করতে পারে না। কিন্তু সময়ের সঙ্গে যখন টেকনোলজি খুবই উন্নত হয়ে যায়, তখন অ্যামাজনে কিছু এমন নিদর্শন পাওয়া যায় যা থেকে এটা প্রমাণিত হয় যে কোনো এক সময় মানুষ এখানে বড় বড় শহর বানিয়েছিল। প্রকৃতপক্ষে পার্সি ফসিস্ট যে জায়গায় সন্ধান করেছিল ওই জায়গা তো একদম ঠিকই ছিল, কিন্তু খোঁজার পদ্ধতি ঠিক ছিল না। এখানে অনেক জায়গায় গবেষকদের মাটির নিচে পুঁতিয়ে রাখা হিউম্যান ওয়েস্ট মেলে। বৈজ্ঞানিকরা অ্যামাজনে কয়েকবার লিডার স্ক্যানিং ডিভাইসের ব্যবহার করে ঘন জঙ্গলের নিচে পাথরের তৈরি স্ট্রাকচারও খুঁজে পায়, যেগুলি সময়ের সঙ্গে সঙ্গে অরণ্যের ভেতর লুকিয়ে যায়। ন্যাশনাল জিওগ্রাফির টিমও ক্যারিবিয়ানের তট থেকে 15 কিলোমিটার ভেতরে অ্যামাজনে একটি এমন এক শহর খুঁজে পায় যেখানে 2500 পুরনো স্ট্রাকচার পাহাড়ের ভেতর সংকুচিত অবস্থায় পাওয়া যায়। কিন্তু এর মধ্যে এলডোরাডো কোনটি এবং এত বড় অ্যামাজন ফরেস্টের মধ্যে কোন জায়গায় উপস্থিত ছিল, এটি আজ পর্যন্ত সায়েন্টিফিক কমিউনিটির কাছে একটি রহস্যই রয়ে আছে। অ্যামাজনের এই ঘন জঙ্গলে এমন অনেক কাবিলা আদিবাসী রয়েছে যারা আজ পর্যন্ত এখনও বাইরের জগৎ দেখেইনি। হ্যাঁ, এই মানুষগুলো কেমন করে এখানে বসবাস করেন এর ব্যাপারে নির্বিজ্ঞানীরাও ঠিকমতো জানে না। এদের মধ্যে একটি কাবিলা পিরিকপুরা নামে পরিচিত, যারা ওয়েস্টার্ন ব্রাজিলে থাকে। এই কাবিলায় প্রথমে হাজারো লোক ছিল, কিন্তু এখন শুধু 15 থেকে 20 জনই রয়েছে। এই কাবিলার ব্যাপারে আমরা 1998 সালে জানতে পারি, যখন প্রথমবার এরা বাইরের দুনিয়ায় আসে। এদের ভাষা থেকে এমন মনে হচ্ছিল যে তারা যেন তাদের দুঃখ দুর্দশা প্রকাশ করতে চেয়েছিল। নৃতত্ত্ববিদরা যখন তাদের ভাষা ডেকোড করে, তখন জানা যায় যে ওদের কাবিলা ভালোই শক্তিশালী ছিল, কিন্তু পরে কিছু দখলদার গুন্ডা জঙ্গলে খনন কাজের জন্য ওদের সব সঙ্গীদের খুব বাজেভাবে মেরে ফেলে। ওখান থেকে কেবল এই কয়েকজনই বেঁচে পালায়। না জানি এরকম কত আদিবাসী গোষ্ঠী রয়েছে যারা
অ্যামাজনের জঙ্গলে নিজেদের দুনিয়া বানিয়ে বসবাস করছে। ওরা কোথা থেকে এসেছে, এখানে হাজার বছর পূর্বে বসবাসকারী আদিবাসীদের সঙ্গে এদের কি কোনো সম্পর্ক রয়েছে, এই ব্যাপারে আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। যুগ যুগ ধরে ঐতিহাসিকবিদরা এটা কনফার্ম ছিল না যে এখানে বসবাসকারী আদিবাসীরা এখানে কবে এসেছে, কিন্তু এই রহস্য 2017 সালে এসে কিছুটা সমাধান হতে শুরু হয়, যখন আর্কিওলজিস্টরা কলম্বিয়ার নিকট অ্যামাজন জঙ্গলের পাহাড়ের গায়ে কিছু পেন্টিংস দেখতে পায়। এই বড় বড় পাথর পাহাড়ের সঙ্গে সম্পূর্ণরূপে সংকুচিত অবস্থায় ছিল, এবং এই পেন্টিংসগুলিকে বোঝার জন্য এগুলিকে দৃষ্টিগোচর করা খুবই জরুরি ছিল। এই কারণে আর্কিওলজিস্টরা এখানে 13 কিলোমিটার পর্যন্ত খনন করেন এবং জানা যায় এক সময় এই পাথরগুলো একটি গুহার ভেতরে উপস্থিত ছিল। এই 13 কিলোমিটার লম্বা গুহার ভেতরে যে পেন্টিংস রয়েছে তা প্রায় 12,000 বছর পুরনো ছিল। ওই সময় বরফ যুগ শেষ পর্যায়ে এসেছিল। অবশ্য সেই সময় এখানে জঙ্গল নয়, শুধু বরফই বরফ ছিল। এই পেন্টিংসগুলিতে কিছু এমন জন্তু জানোয়ার পাওয়া গেছে যা কেবল আইস অর্থাৎ বরফের যুগেই ছিল, যেমন ম্যাস্টোডন এবং জায়ান্ট স্লট। এই পেন্টিংসগুলি থেকে এটা ধারণা করা যায় সেই সময় মানুষ কী অবস্থায় এখানে বসবাস করত এবং কেমন করে তারা নিজের থেকেও বড় জন্তুর শিকার করত। 2019 সালে বিজ্ঞানীরা অবাক হয়ে যায় যখন নর্থ ব্রাজিলের অ্যামাজন ফরেস্টের মারা যাওয়া আইল্যান্ডে একটি মৃত হাম্পাক হোয়েল পাওয়া যায়। হয়রানির কারণ হোয়েলটির মৃত্যু ছিল না, বরং এর মৃত্যুর টাইমিং প্রকৃতির নিয়মের খেলাফ ছিল। শুধু তাই নয়, বরং হোয়েলটিকে অ্যামাজন নদীর নিকট মাটির উপর পাওয়া গিয়েছিল। আসলে এটি একটি 10 টন ওজনময় হোয়েলের বাচ্চা ছিল। এই হোয়েল শীতের শুরুতে অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর মাসে অ্যামাজনের নিকট সমুদ্রের উষ্ণ জলের মজা নেয় এবং এরপর এরা খাবারের সন্ধানে দক্ষিণের দিকে আন্টার্কটিকার নিকট চলে যায়। কিন্তু এই হোয়েল ফেব্রুয়ারি মাসে অ্যামাজনে কীভাবে মরেছিল? ইনভেস্টিগেশন থেকে জানতে পারা যায় যে এটি যেদিন পাওয়া গেছে তার মাত্র 4 দিন আগে মারা গিয়েছিল। না এর শরীরে কোনো শিকারের চিহ্ন ছিল, না একে কোনো আঘাত লেগেছিল। তো এখানে অনেক প্রশ্ন উঠে আসে। প্রথমত, হোয়েলটি এই সময় এখানে কিভাবে পৌঁছলো? এটি সমুদ্র থেকে অ্যামাজন নদীতে কেন আসলো? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এটি অ্যামাজন জঙ্গলের মাটিতে কেমন করে পৌঁছলো? সেই দিন এবং আজকের দিন এই রহস্য কখনো সলভ করা যায়নি। অ্যামাজন ফরেস্টের একটি আরও সিক্রেট 2013 সালে ডিসকভার করা হয়েছিল, যখন পেরুর নিকট একটি কেমিস্ট্রির ছাত্র অ্যামাজনে এই অদ্ভুত ধরনের স্ট্রাকচার দেখতে পায়। এটি একটি গাছের পাতার উপর বানানো ছিল, যা দেখতে খুবই রহস্যজনক লাগছিল। এর ঠিক সেন্টারে সিল্ক দিয়ে একটি কোণ বানানো ছিল এবং এর চারিদিকে সুন্দরভাবে সিল্ক দিয়ে একটি বেড়াও তৈরি ছিল। এই ছাত্রটি ওই স্ট্রাকচারটির ছবি তুলে এবং সেটি ইন্টারনেটে পোস্ট করে দেয়। কিন্তু হয়রানির বিষয় ছিল আজ পর্যন্ত এই ধরনের স্ট্রাকচার আগে কেউ দেখতে পায়নি। একে ভালো করে গবেষণা করতে একদল গবেষক পেরুর এই অংশে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই এনারা এইরকম 45টির বেশি স্ট্রাকচার খুঁজে পায়। কিছু তো গাছের মধ্যেই বানানো ছিল এবং কিছু গাছের পাতায়। এই রহস্যময় স্ট্রাকচারকে সিল্ক হেন্স নাম দেওয়া হয় এবং এর মধ্যে কিছু তারা ল্যাবরেটরিতে নিয়ে আসে। মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় যে বেড়ার মধ্যে ছোট ছোট ডাস্ট মাইটস ঘুরে বেড়াচ্ছে। এই পোকাগুলি সিল্ক প্রডিউস করে না, তাই এটা তো পাক্কা ছিল এই স্ট্রাকচার এরা তো বানায়নি। কিছুদিনের মধ্যে বেড়ার মধ্যেকার কোণ ধীরে ধীরে ফাটতে থাকে এবং এর মধ্যে থেকে একটি মাকড়সার বাচ্চা বাইরে আসে। আসলে এই স্ট্রাকচারটি মাকড়সার একটি বিশেষ প্রজাতি বানিয়েছিল, যা শুধু ওয়েস্টার্ন অ্যামাজনেই পাওয়া যায়। এই মাকড়সা নিজের ডিমের চারপাশে বেড়া এই কারণেই বানায় যাতে এখানে ছোট ছোট পোকামাকড় আটকে যায় এবং যখন তারা ডিম থেকে বেরিয়ে আসে তখন তাদের খাওয়ার জন্য কিছু মজুদ থাকবে। আশা করি বঙ্কের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।